হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। আমার বরের হুকুমে ঘরেই বানানো হয়েছে আপু। ঈশা মুচকি হাসলো, তার পাগল পরের পাগল কাণ্ড। কিন্তু সবার থেকে যখন এভাবে প্রশংসা পায় তখন নিজের ভীষণ স্পেশাল মনে হয় তার। এর কারণটাও একমাত্র তার বর। মানুষটা এমনই, একটু রাগে হলেও রোজ কোনো না কোনোভাবে ঠিক এভাবেই ওকে নিজের কাছে নিজেকে স্পেশাল বানিয়ে তোলে। সাজগোজ সম্পূর্ণ হলো, মেয়েটার মুখে পুনরায় নিজের প্রশংসা পেয়ে সংকীর্ণ মনে ঈশা আয়নার দিকে তাকায়। কাঁচা ফুলের গহনাগুলো ওর সৌন্দর্য আরো হাজার গুণ করে বাড়িয়ে দিয়েছে। সত্যি ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে। হঠাৎ কেউ দৌড়ে এসে ঝপাট করে ধরলো ঈশাকে। ঈশা চমকে গেল এমন আকস্মিক ঘটনায়, তবে ক্ষণকালে হৃৎপিণ্ডের লাফালাফি কমে এলো তুতুনের উচ্ছ্বসিত গলা পেয়ে। এই বলে ঈশার গালে গাল ঘষতে লাগলো তুতুল। ঈশা হেসে উঠল, ওর গলা জড়িয়ে রাখা তুতুনের হাত দুটো জড়িয়ে ধরে বলল, তুতুন পাখিকে আরো বেশি সুন্দর লাগছে। বিড়ালের মতন করছে তুতুন। পাশে বসা মেয়েটা বলল। জবাব দিল তুতুন। ফের ঈশার সাথে কথার ছুরি খুলে বসলো তুতুন। এটা ওটা আরো কত কথা। ঈশা মুচকি হেসে তুতুনের সব কথারই জবাব দিতে লাগলো। এর মাঝে রুমে আগমন ঘটলো এক ঝাঁক মেয়েদের। ঈশাকে হলুদের জন্য নিচে নিতে শ্রাবণকে ইতিমধ্যে নিয়ে বসানো হয়েছে। পাশাপাশি পিড়ে দুটোতে বসানো হয়েছে ঈশা আর শ্রাবণকে। খান সাহেবকে একটা ছোট মোড়া দেওয়া হলো তাদের সামনে বসতে। তিনি বসলেন ধীর সুস্থে। ফের হলুদের বাটি নিয়ে খানিক হলুদ তুলে মুচকে হেসে আগে মাখলেন শ্রাবণকে, অতঃপর মাখলেন ঈশাকে। তার পাশে বসলেন আনোয়ারা বেগম। তিনিও খানিক হলুদ তুলে আগে শ্রাবণকে মাখিয়ে অতঃপর ঈশাকে মাখালেন। মাখাতে মাখাতে এক অজানা কারণে তার চোখের তারা ভরে উঠল নোনা জলে। তার চোখে জল দেখে ছেলেমেয়েরা নাতি নাতিরা সবাই বড় বিচলিত হলো। ও বুড়ি, কি হলো তোমার, কাঁদছো কেন? ঈশা আনোয়ারা বেগমের হাত দুটো আগলে ধরে জিজ্ঞাসা করলো। আনোয়ারা বেগম মাথা নিচু করে চোখের জল মুছে কিছু নাসূচক মাথা নাড়ল, বলল। আনোয়ারা বেগমকে থামিয়ে দিলেন খান সাহেব। তিনি জানেন ভুলটা তারই ছিল এবং এই ভুলের জন্য সে ভীষণভাবে অনুতপ্ত। তবে আফিয়া বেগমেরও কোনো দোষ ছিল না। তাহলে আজ এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এই মানুষটাকে কেন কষ্ট পেতে হবে? যা হয় তা যে আর বদলানো যায় না। বর্তমানকে মেনে নিয়ে ভালো থাকতে হয়। শমশের সাহেবকেও থাকতে হবে এবং আফিয়া বেগমকে ভালো রাখতে হবে। চোখ মুছে উঠে দাঁড়ালেন আনোয়ারা বেগম। খান সাহেবকে উঠতে সাহায্য করলো আরব আর সাদ্দাত সাহেব। খান সাহেব অতীত ভেবে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আনোয়ারা বেগমের দিকে তাকালেন। তার মাথায় হাত রেখে মৃদু হেসে তার হাতটা ধরলেন। আনোয়ারা বেগম মুখ তুলে তাকালেন তার পানে। পরক্ষণে খান সাহেব বললেন, মানলাম যা হয়েছে বড্ড খারাপ হয়েছে, কিন্তু তুমি বলো, বড় মামাকে এই বাড়িতে না আনলে তোমার সাজানো গোছানো সংসার কি আজও এমনই থাকতো? সংসার এমন শক্ত হাতে কয়জন সামলাতে পারে বলো তো? আনোয়ারা বেগম ভাবুক হলেন। ভাবুক মনেই ভাবলেন, ঠিকই তো, তার বড় বৌমার মতো এমন লক্ষ্মীমন্ত মানুষ আর কোথায় মিলতো। খান সাহেব এবং আনোয়ারা বেগমের পালা শেষ হলে এরপর পালা এলো শমশের সাহেব এবং আফিয়া বেগমের। দুজনে একসাথে স্টেজে উঠে হলুদ মাখালেন দুজনকে। ফের এলেন মরিয়ম বিবি। তিনিও মায়ের মতো একই কাণ্ড করলেন। মেয়েকে হলুদ মাখাতে নিয়ে প্রাণপ্রিয় মানুষটার কথা ভেবে অঝরে কাঁদলেন। আজ মানুষটা বেঁচে থাকলে সারা বাড়ি জুড়ে বাচ্চাদের মতো হল্লা করে বেড়াতেন। এরপর এলেন হামজা সাহেব এবং শাহনাজ বেগম। তারপর সাদ্দাত সাহেব এবং নূপুর বেগম। হলুদ মাখাতে গিয়ে নূপুর বেগম ঈশার পানে এগিয়ে এসে গলার স্বর খাদে নামিয়ে বললেন। ঈশা ভয়াবহ লজ্জা পেয়ে গেল। নূপুর বেগম সর্বদা একটু বাচ্চা সুলভ স্বভাবের। এই নিয়ে তাকে বকাও খেতে হয় সাদ্দাত সাহেবের কাছে। তারা নেমে গেলে এরপর আসে শাকিল এবং তিতির। অতঃপর ক্রমে ক্রমে বাড়ির বাকি ছোট বড় সকল সদস্যরা এক এক করে হলুদ মাখিয়ে গেল ওদের দুজনকে। হলুদ মাখানো শেষ হলে জল ভরা কলসির পানি দিয়ে প্রথমে শ্রাবণকে, ফের ঈশাকে গোসল করালো। যদিও এতে আধা গোসলে হয়েছে, বাকি গোসল যার যার রুমে হবে। দেখতে দেখতে দিনের অর্ধেক বেলা গায়ে হলুদের অনুষ্ঠানই শেষ হলো। আসবো?
খোরশেদ সাহেবের নাতনির সাথে শ্রাবণের বিয়েটা না হওয়াতে খোরশেদ সাহেব এখনও ভীষণ ক্ষেপে আছেন তার বন্ধু খান সাহেবের উপর। নিজের নাতনির বিয়ে ভেঙেছে, এত বড় অপমানটা সে কিছুতেই ভুলতে পারবে না। এই বদনামের রেশ ধরে বেশ কয়েকদিন বাসা থেকেও বের হননি তিনি। তবে এত কিছু হওয়ার পরও খান সাহেবের কোনো অনুতাপ নেই। সে তো দিব্যি নিজের নাতি নাতনির বিয়ে দিতে মজেছে। প্রায় প্রতিদিনই এই বিষয়ে বেশ খানিকটা সময় গম্ভীর হয়ে ভাবেন তিনি, আজও তাই। আর হঠাৎ এই ভাবনার মাঝে কারোর কণ্ঠস্বর ভেসে আসে দরজার ওপার থেকে। তিনি মাথা তুলে তাকান সেদিকে। একখানা পরিচিত মুখ দেখতে পেলেন যেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আর এই পরিচিত মুখখানা আর কারো নয়, সব সমস্যার মূলে যে ছিল সেই মানুষটার, অর্থাৎ শ্রাবণের। এ কি তুমি? জি আমি। তোমাকে ঢুকতে দিয়েছে কে এই বাড়িতে? কেন, আমার এই বাড়িতে আসা নিষেধ বুঝি? 100 বার নিষেধ। যে বা যারা এই খোরশেদ আলমকে 10 জন মানুষের সামনে ছোট করে, অপমান করে, তাদের মুখ আমি কোনোদিন দেখি না। আর আমার বাড়িতে তো তাদের কোনো অস্তিত্বই নেই। ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালেন শমশের সাহেব। শ্রাবণ মৃদু হাসে, কমল স্বরে বলল, সেদিন আমার কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না দাদু। আমি তো কেবল আমার ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে যা করার করেছি। ভীষণ ভালোবাসি ওকে আমি। তাহলে আপনি বলুন, একজনকে মনে রেখে আরেকজনকে বিয়ে করাটা কি অন্যায় হতো না? আপনার নাতনিকে ঠকানো হতো না? এসব ছেলে ভোলানো কথা আমার দাদাজানকে বলো, আমাকে নয়। মাফ করবেন দাদু, ভেবেছিলাম হয়তো আপনি আমার ব্যাপারটা বুঝবেন। দাদাজানের কাছে শুনেছিলাম আপনিও নাকি দাদিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। খুব যুদ্ধ করতে হয়েছিল ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে, এমনকি পরিবারের বিরুদ্ধেও গিয়েছিলেন। আমিও কিন্তু সেটাই করেছি দাদু। তাহলে আমার অন্যায়টা কোথায়? বিনা অনুমতিতে তার রুমে প্রবেশ করে শ্রাবণ। খোরশেদ সাহেব রাগে মুখ ঘুরিয়ে নেন। শ্রাবণ সব ভুলে বলে, দমে গেলেন খোরশেদ সাহেব। মাত্র 1 মিনিট আগেও ছেলেটার প্রতি ভয়াবহ রাগ আর ক্ষোভ থাকলেও এখন যেন নিজের অতীত দেখতে পাচ্ছেন চোখের তারায়। না না, তিনি ভুল করছেন, অন্যায় করছেন। শ্রাবণ ভুল নয়, সে তো কেবল নিজের ভালোবাসা বাঁচাতে, ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে এমনটা করেছে। তিনিও করেছিলেন নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে। ঠিকই তো, এত জলদি করে কি করে ভুলে গেল সে? দুপুর 2টা। সাত সকালের পাখির কিচিরমিচিরের চেয়েও দ্বিগুণ হারে চেঁচামেচি গোটা খান বাড়ি জুড়ে। আজ শ্রাবণ ঈশার বিয়ে। জনে জনে আত্মীয় স্বজন ঢুকছে খান বাড়িতে। গার্ডেনে বিশাল প্যান্ডেল করা হয়েছে বিয়ের। 500 জন মানুষ অনায়াসে বসতে পেরেছে। তবে 500 জন মানুষের একসাথে নিঃশ্বাস ফেলাটা বোমা বিস্ফোরণের মতো শব্দধ্বনি তৈরি করছে। খানিকক্ষণ আগেই প্রায় 10 জনকে রং বেরঙের জুস দিয়ে গেছে আরব আর আশফি। এখন আবার ডাক পড়লো নতুন করে, আরও 20 জনকে দিতে বলা হয়েছে। আরব, আশফি, শ্রাবণের বন্ধুরা, আরবের বন্ধুরা, এমনকি আরাফও রয়েছে মেহমানদারিতে। এরা হলো বাড়ির এক একটা পিলার। যেন গোটা বিয়েটার যে কোনো কাজে যে কোনো সময় এদের একদম হাতের কাছে পাওয়া গেছে। যেমন আরব সবচেয়ে ঘোরার মতো দৌড়ঝাঁপ সেই বেশি করেছে, আজও এর ব্যতিক্রম নয় যেন। জুসের অর্ডার আসতে এক ছুট্টে চলে গেল বাড়ির ভেতরে। মহিলা মহলের কাজ বাড়ির ভেতরে। মা চাচিরা আজকের জন্য স্রেফ পাহারায় রয়েছেন। বড় মা, আরও জুস চাই, 20 জনে মোটামুটি দিতে পারবে? চিন্তান্বিত হয়ে বললেন আফিয়া বেগম। বলতে বলতে আবার রান্নাঘরে উকি দিয়ে জোসের কথা বলে দিলেন। বড় মা অলওয়েজ বেস্ট, বলতেই হবে, তার সব দিকেই যেন নজর। আরব মুচকে এসে এক ধ্যানে তাকিয়ে রইল বড় মায়ের দিকে। তা দেখে আফিয়া বেগম ভ্রু নাচালেন। এমন করে কি দেখছিস? আমার মাকে দেখছি। আফিয়া বেগম স্নেহের হাত জোড়া রাখলেন আরবের গালে, ফের বললেন, পাগল ছেলে আমার। বড় মামি, একটু লেবুর শরবত হবে? তিতিরাপুর শরীরটা ভালো লাগছে না বলল। দ্রুত পায়ে মা ছেলের মাঝে উপস্থিত হয় নামিরা। আরবকে প্রথমে খেয়াল করেনি। কথাটা বলতে বলতে পাশে চোখ পড়ে তার। অমনি বীরপুরেশের পরিচয় দিয়ে চোখ টিপে দেয় আরব। নামিরা আটকে ওঠে মনে মনে। আফিয়া বেগম দেখে ফেললো কেমন বাজে হয়ে যাবে ব্যাপারটা। তবে আফিয়া বেগম দেখেননি, তিনি উদ্বিগ্ন হলেন তিতিরের নামটা শুনে।
হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। রাস্তা ক্লিয়ার হয়ে যেতে আরও বেশি দাঁড়ায় নামিরার সামনে। ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি। নামিরা চোখ তুলে তাকায় আরবের দিকে। আরব ফ্লাইং কিস দিয়ে পুনরায় চোখ টিপে। এবার নামিরার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। চোখ পাকিয়ে তাকায় সে। আরব উল্টে মুখ টিপে হাসে। এরই মাঝে ফের এসে পড়েন আফিয়া বেগম, হাতে লেবুর শরবত। নামিরা আরবকে পাশ কাটিয়ে আফিয়া বেগমের কাছে গিয়ে লেবুর শরবতটা নিয়ে চলে যায়। নামিরা চলে যেতেই আফিয়া বেগম বলেন, মেয়েটা কি ভীষণ লক্ষ্মী, তাই না রে? বিষণ্ণ। তা বিয়ের ডেটটা কি ফাইনাল করব বাবা? হ্যাঁ, কার বিয়ে বড় মা? কেন, তোর আর নামিরার? দ্বিতীয়বারের মতো আটকে উঠল আরব। থতমত খেয়ে কপাল, গাল, গলা টলতে লাগলো। ধরা পড়ে গেছে তো সে, এবার কি হবে? পেছন থেকে ভেসে এলো নূপুর বেগমের গলা। আরব হকচকিয়ে গেল মাকে দেখে। এবার তার আত্মা শুকাতে লাগলো ক্রমশ। আর যাই হোক, মায়ের কাছে এভাবে ধরা পড়তে চায় না সে। জুসগুলো হয়ে গেলে আমাকে প্লিজ ডেকে নিও বড় মা। বলেই পালাই পালাই করে পালালো আরব। আফিয়া বেগম শব্দ করে হেসে উঠলেন। নূপুর বেগম আহাম্মক হয়ে চেয়ে রইলেন দুজনের দিকে। কিছু যে পুনরায় জিজ্ঞেস করবেন তা ভুলে গেলেন আফিয়া বেগমের হাসির শব্দে। এত কড়া লিপস্টিক দিতে হবে? অসহায় গলায় শুধালো ঈশা। তিতির চোখ পাকালো। হাতে ধরা লেবুর শরবতটা খেতে নিয়েও খেলো না। ওকে চোখ পাকিয়ে বলল, ম্যান্ডেটারি। বাঙালি বিয়ের কোণে কড়া লিপস্টিক না হলে চলবে কি করে? হাল ছেড়ে দিল ঈশা। না, আজ এদের কবল থেকে কোনো মতে ছাড় পাবে না। লাল বেনারসির সাথে ভারী সাজ গহনা সবই ঠিকঠাকভাবে করলেও কড়া লিপস্টিকের বেলা তার বড্ড অনীহা। তবে বুঝলো না কেউই। পার্লারের মেয়েটা তিতিরের কথা মতোই কড়া লাল লিপস্টিক লাগিয়ে দিল। অবশেষে কনের সাজ পরিপূর্ণ। দেখি দেখি, মাশাল্লাহ, ভীষণ সুন্দর লাগছে। গাল ফুলিয়ে তাকালো ঈশা। তিতির ওর গাল টেনে বলল, একদম এভাবে তাকাবি না, তাকিয়ে দেখ কতটা মানিয়েছে। তিতিরের কথার অবাধ্য হলো না ঈশা। মুচকি হেসে সম্মুখে তাকালো বড় আয়নাটার দিকে। লাল টুকটুকে বউ একটা, দু হাত ভরে আছে মেহেদি গাঢ় রঙে, তার উপর হাত ভরতে লাল চুড়ি। শ্রাবণ ভাইয়া তো জিতেছে আপু। পাশ থেকে বলে উঠল নামিরা। সঙ্গে সঙ্গে তিতির ধমক দিয়ে বলল, চুপ, ওটা আমার ভাই। বলতেই হাসির রোল পড়লো ওখানে। এদিকে এসে লজ্জায় না পারছে হাসতে, না পারছে মুখ লুকাতে। গোল্ডেন কালারের শেরওয়ানিতে শ্রাবণের সুঠাম দেহখানা নজর কাড়ল সবারই। পাশেই তার লাল টুকটুকে বউ। পাশাপাশি রাজকীয় চেয়ার দুটোতে বসানো হলো দুজনকে। বরকনের থেকে কারোরই দৃষ্টি সরছে না যে। ভয় করছে? সবার সামনে আলতো করে ঈশার হাতটা নিজের হাতে তুলে নিল শ্রাবণ। ঈশা কাঁপছিল, ভয়ে নাকি ভয়ানক অনুভূতিতে কে জানে। তবে আজকের মতো এমন মিশ্র অনুভূতি ওর গোটা জীবনে হয়নি। সব কিছু বড্ড অদ্ভুত লাগছে। মাথা ঝিমঝিম করছে, লজ্জা লাগছে, আরও কত কি। ক্ষণে ক্ষণে ধরফর করছে বুকের ভেতরটা। আর এই সব মিশ্র অনুভূতির খেলা তখনই বন্ধ হলো যখন শ্রাবণ দায়িত্ব নিয়ে ওর হাতটা আলতো করে স্পর্শ করলো। জানি না। সত্যি করে বলো। একটু। তাহলে বিয়েটা ক্যান্সেল করে দেই। আতকে উঠল ঈশা। শ্রাবণের দিকে চোখ তুলে তাকাতে বেশ শরমের মতো চোখ টিপ দিল সে। সাথে দম আটকে দেওয়ার মতো মধুর হাসি এঁটে দিল ঠোঁটের কোণে। সবাই দেখছে। লজ্জায় মরে মরে করছে ঈশা। কথাটা বলতে বলতে পুনরায় মাথাটা নিচু করে নিল। শ্রাবণ মুচকে হাসলো, ফের সম্মুখে তাকালো। কাজী সাহেবকে নিয়ে এলেন সাদ্দাত সাহেব। এখন বিয়ে পড়ানো শুরু হবে। খান সাহেব কোথায়? দাদাজান কোথায়? সাদ্দাত সাহেব বললেন। ভ্রুযুগল কুঁচকে গেল শ্রাবণের। কিসের অপরাধ বোধ? শ্রাবণ আর কিছু বলতে পারল না। তবে ভেতরে ভেতরে জমে রইল অনেক কথা। গতকাল খোরশেদ সাহেবকে সে সবটা বুঝে এসেছে। এমনকি এও বলেছে সে যেন তার বিয়ের সময় এখানে উপস্থিত থাকে। খোরশেদ সাহেব তাকে কথাও দিয়েছিল, কিন্তু কোথায় তিনি? তাকে তো কোথাও দেখতে পাচ্ছে না। কোথায় খান, কোথায়? এদিকে নাতনির বিয়ে শুরু হয়ে গেছে, কোথায় গিয়ে লুকিয়ে আছে বেটা?
খোরশেদ সাহেবের গলার সামনে থেকেই ভেসে উঠল। চকিতে তাকালো বাড়ির লোক, এমনকি শ্রাবণও। মানতেই হবে, 1 সেকেন্ডের জন্য হলেও শ্রাবণ ভেবেছিল খোরশেদ সাহেব আসবেন না, তার কথা রাখবেন না। খান সাহেব এবং খোরশেদ সাহেবের ফুল বোঝাবুঝির অন্ত হলো। এবার যে বিয়ে হওয়ার পালা। ছেলে মেয়ের নামধাম লিখে শ্রাবণকে কবুল বলতে বললে শ্রাবণ বিনা দ্বিধায় বিনা দ্বিমতে শান্তস্বরে মৃদু হেসে জানিয়ে দেয় 3 কবুল। এবার ঈশার পালা।